নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা, সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, এই মুহূর্তে আপনি শাহবাগে গেলে দেখতে পাবেন যে বাংলাদেশের জঙ্গি চাষ কতটুকু সফল হয়েছে। জঙ্গি বাপের জঙ্গি জনতা। কাওরান বাজারে আপনারা দেখেছেন প্রথম আলোর অফিস পুড়েছে, সেখানে বহু মানুষকে তারা অবরুদ্ধ করেছে এবং তাদের অনেকেই হয়তোবা জীবন শঙ্কায় আছেন। সেই প্রথম আলোর অফিস থেকে এক নারী, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন ফেসবুকে। এই দেখুন স্ট্যাটাসটা, তিনি কি লিখেছেন। ভবনটিতে আটকে পড়া ডেইলি স্টারের সাংবাদিক জাইমা ইসলাম তার ফেসবুকে লিখেছেন, আমি আর নিঃশ্বাস নিতে পারছি না, চারদিকে খুব বেশি ধোঁয়া, আমি ভেতরে আটকে আছি, তোমরা আমাকে মেরে ফেলেছ, আর শ্বাস নিতে পারছি না, তোমরা আমাকে মেরে ফেলেছ। এই শুধু জাইমা ইসলামকেই নয়, এই পুরা জাতিটাকেই এই জুলাই জঙ্গিরা মেরে ফেলেছে। দর্শক, আজকে সিঙ্গাপুরে শরীফ ওসমান হাদি মারা গেছে এবং হাদির মৃত্যুর পর বাংলাদেশ আর জঙ্গি জনতার প্রতিবাদে উত্তাল। এই জঙ্গি জনতাকে যেই বীজ বপন করেছিল সেই স্বাধীনতা যুদ্ধের পরাজিত শক্তি 1971-এর পরে, সেটাকে বিএনপি তাতে জল ঢেলেছে। তারপরে শেখ হাসিনার সরকার দীর্ঘ 15 বছর তাদেরকে লালন পালন করেছে, বেসিক্যালি একটা পরিবেশ সৃষ্টি করে দিয়েছে তাদের উত্থানের জন্য। এবং আজকে তারা ডালাপালা গজিয়ে ফেলে ফুপে একদম এই সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলার মাঠে প্রান্তরে সেইটারই বাম্পার ফলন হয়েছে এবং সেইটারই প্রতিচ্ছবি আজকের শাহবাগ, আজকের কারওয়ান বাজার, সর্বত্র বাংলাদেশ। ভারতীয় হাইকমিশন, উপ হাইকমিশন, কূটনীতিকদের বাসভবন ঘিরে ফেলা হয়েছে। রাষ্ট্রীয় কূটনৈতিক স্থাপনাকে টার্গেট করা হচ্ছে। দাবি তোলা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, খুনিদের ফেরত দিতে হবে। এখন খুনি কারা সেটা তারা তো নিজেরাই খুনি, আমরা জানি। 71-এর রাজাকার আলবদর তারাই, এবং তারাই তাদের উত্তরসূরি, তাই না? সুতরাং এই খুনিরা বলছে খুনিদের ফেরত দিতে হবে, যারা ভারতে আশ্রয় নিয়েছে। যারা ভারতে আশ্রয় নিয়েছে তারা খুনের শিকার হয়ে আশ্রয় নিয়েছে, তারা খুনি নয়। কিন্তু একটা মৌলিক প্রশ্ন এখানে কেউ করছে না। আমার জানা মতে আওয়ামী লীগের বহু নেতাকর্মী আশ্রয় নিয়েছে যুক্তরাষ্ট্রে, কানাডায়, যুক্তরাজ্যে এবং ইউরোপের নানান দেশে। বিশেষ করে আমেরিকা এবং কানাডায় এই সংখ্যাটা ব্যাপক। তাহলে প্রশ্ন, সেই দেশগুলোর দূতাবাস ঘেরাও হচ্ছে না কেন? সেই দেশগুলোর বিরুদ্ধে যুদ্ধের স্লোগান উঠছে না কেন? হাদির মৃত্যুর জন্য সেই দেশগুলিকেও দায়ী করছে না কেন? বিষয়টা খুব স্পষ্ট, উত্তর খুবই পরিষ্কার। এটা ন্যায় বিচারের আন্দোলন নয়, এটা পরিকল্পিত ভারত বিরোধী উন্মাদনা। এবং হাদিকে যে তারাই গুলি করেছে, তাদের সাঙ্গপাঙ্গরাই, এটা তো প্রমাণিত। এবং আমার বিভিন্ন ভিডিওতেও এর আগে আমি বলেছি যে এই শরীফ ওসমান হাদির, এই যে যাকে ফয়সাল মামুন যাকে বলা হচ্ছে, বা তার সহযোগী যারা তাকে গুলি করেছে, এদের সাথেই তো উঠবস করত। জুলাই জঙ্গির শিকার হয়ে যাদেরকে ছাত্রলীগ বা আওয়ামী লীগ বলা হয়, তারা তো পলাতক। কিন্তু এই লোক তো পলাতক ছিল না। এই লোক অস্ত্রসহ ধরা পড়েও 17 লাখ চাঁদাবাজি করতে গিয়েও তারপরে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়েছে, তার জামিন বাড়ানো হয়েছে। সে এই হাদিদের সাথেই ঘোরাফেরা করত। সুতরাং এইটা শুধু ভাগ বাটোয়ারার একটা হত্যা, কিন্তু এই হত্যাকে তারা সুপরিকল্পিতভাবে ভারত বিরোধী উন্মাদনায় রূপ দিয়েছে। একটা দেশ যখন আবেগ, উন্মাদনা আর ঘৃণার রাজনীতিতে চালিত হয়, তখন সেই দেশকে
আর সচেতন রাষ্ট্র বলা যায় না, তখন তাকে বলতে হয় উন্মত্ত রাষ্ট্র। আজ বাংলাদেশে যে লাগাম ছাড়া ভারত বিরোধী উন্মাদনা, 7 সিস্টার্স নিয়ে যুদ্ধের স্লোগান, রাষ্ট্র রাষ্ট্র সংঘাতের আহ্বান, এগুলি কি দেশ রক্ষার রাজনীতি, নাকি সরাসরি রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ঘোষিত হুমকি? দর্শক, ইতিহাস আমাদেরকে শেখায় বৈধ আন্দোলনও ভুল হাতে পড়লে রাষ্ট্রের জন্য মারাত্মক ঝুঁকিতে পরিণত হয়। বাংলাদেশে ঠিক সেটাই ঘটেছে। কখন কোটা আন্দোলন ধীরে ধীরে রাষ্ট্রবিরোধী ভাষা ধারণ করল, কখন সংবিধান প্রশ্নবিদ্ধ হলো, আর কখন সবচেয়ে ভয়ঙ্করভাবে ভারতকে শত্রু বানানো শুরু হলো, সেটাই আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। আপনারা দেখুন, যেই কোটার আন্দোলন শুরু হয়েছিল চাকরির জন্য, তারপরে কি ঘটল? কোটা থেকে হয়ে গেল এক দফার আন্দোলন, তারপরে ভাস্কর্য ভাঙচুর, পতাকা নিয়ে বিতর্ক সৃষ্টি করা, জাতীয় সঙ্গীত নিয়ে বিতর্ক সৃষ্টি করা, মন্দিরে গির্জায় হামলা, কালচারাল সেন্টারগুলিতে হামলা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে দেওয়া, বিচারকদের জোরপূর্বক হুমকি দামকি দিয়ে পদত্যাগ করানো, আরও কত কি, তাই না? তো এখন একজন চাকরি প্রার্থী ছাত্রের ভবিষ্যতের সঙ্গে এগুলির কি সম্পর্ক ছিল? ভারতের অখণ্ডতার সাথে এগুলির কি সম্পর্ক? তবু আমরা দেখছি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আক্রমণের ভাষা, কূটনৈতিক সীমা ভাঙ্গার আহ্বান, বলা হচ্ছে লাথি দিয়ে ভারতীয় হাইকমিশনারদেরকে বের করে দেওয়া হোক, বলা হচ্ছে ভারতীয় হাইকমিশন তারা দখল নেবে, এবং সরাসরি ভারতের বিরুদ্ধে হুমকি, ভারতের সার্বভৌমত্বের বিরুদ্ধে হুমকি, 7 সিস্টার্স দখলে নেওয়ার বা স্বাধীন করে দেওয়ার। গতকালকেই আমরা দেখেছি মঞ্চে, মিছিলে, অনলাইনে খোলাখুলি একটি স্লোগান, বাবরের পথ ধরো, 7 সিস্টার্স স্বাধীন করো। এটা সংস্কারের ভাষা নয়, এটা গণতন্ত্রের ভাষা নয়, এটা রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য সরাসরি বিপজ্জনক ভাষা। কেউ না কেউ এই ভাষাকে উস্কে দিচ্ছে, জঙ্গি জনতাকে ব্যবহার করতেছে। এখন আসি শরীফ ওসমান হাদির কথায়। ইনকেলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি সাম্প্রতিক সময়ে আলোচিত ছিলেন তীব্র আওয়ামী লীগ ও ভারত বিরোধী বক্তব্যের কারণ। তিনি ছিলেন এমন এক মুখ যিনি জনতার আবেগকে উগ্র ও সহিংস জঙ্গি ভাষায় রূপ দিতে পারতেন। শেষ লড়াই, চূড়ান্ত সংগ্রাম, শত্রু ধ্বংস, এই শব্দগুলো তার বক্তব্যে নিয়মিত ছিল। 32 ধানমন্ডি ভাঙ্গার নায়ক, নেতৃত্ব দিয়েছে সেইখানে। রাজনীতিতে অশ্লীল সাউন্ড বাইটের প্রবর্তক হয়েও তিনি ইনকেলাব নামে একটি কালচারাল সেন্টার গড়েছিলেন। প্রশ্ন হলো, কালচার কি সত্যিই তার অভিধানে ছিল? তিনি গুলিবিদ্ধ হন, চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয় এবং সেখানেই তিনি মারা যান। এই মৃত্যু বা যে কোনো মৃত্যু নিঃসন্দেহে শোকের, কিন্তু প্রশ্ন হলো, এই জঙ্গি, জুলাই জঙ্গি হাদির মৃত্যু কি শোকের নাকি মুক্তির? এই মৃত্যুকে কিভাবে ব্যবহার করা হচ্ছে? হাদির মৃত্যুর পর আমরা যা দেখছি, তারা ভারতকে লাগাতার দোষারোপ করছে বা আগেও দোষারোপ করেছে, তারা আক্রমণের আগে বা পরেও। সামাজিক মাধ্যমে যুদ্ধের ভাষা, রাষ্ট্রীয় সংযমের সম্পূর্ণ অনুপস্থিতি। এটা কাকতালীয় নয়, এটা একটা পরিচিত ও বিপজ্জনক প্যাটার্ন। একজন উগ্র বক্তা, একটি সহিংস মৃত্যু, আবেগকে জ্বালানি বানিয়ে বিদেশ বিরোধী উন্মাদনা, এক্ষেত্রে ভারত বিরোধী উন্মাদনা, রাষ্ট্রীয় স্থিতিশীলতায় আঘাত। এখানে হাদি আর ব্যক্তি নন, তিনি হয়ে উঠেছেন একটি প্রতীক, একজন জুলাই জঙ্গি, যাকে সামনে রেখে
উগ্র শক্তি আরও অস্থিতিশীলতা তৈরি করছে। এখন মনোযোগ দিন, কারণ ভাষাই আসল সত্যটা প্রকাশ করে। মিছিলে অনলাইনে শোনা যাচ্ছে ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী উসমান হাদিকে আল্লাহ শহীদ হিসাবে কবুল করেছেন। দর্শক, এটা শোকের ভাষা নয়, এটা বিচার চাওয়ার ভাষা নয়, এটা ধর্মীয় সহিংসতা বৈধ করার ভাষা। এরপর বলা হচ্ছে হাদির খুনিদের ফিরিয়ে না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে। ভারতকে আক্রমণের প্রকাশ্য হুমকি। তারপর স্লোগান, তুমি কে আমি কে, হাদি হাদি, ইনকালাব ইনকালাব, মুজিববাদ মুর্দাবাদ, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা, দিয়েছি তো রক্ত আরও দেব রক্ত, ভেঙে দাও গুড়িয়ে দাও ভারতের আগ্রাসন। এগুলি সংস্কারের স্লোগান নয়, এগুলি রাষ্ট্র ভাঙ্গার স্লোগান। আর সবচেয়ে বিপজ্জনক, ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এই ভাষা ডিহিউম্যানাইজেশন। কারা ভারতের দালাল, কাদেরকে বলা হচ্ছে? আমরা এই কোড ওয়ার্ডগুলি বুঝি। এই ভাষাই ভবিষ্যৎ সহিংসতার রোডম্যাপ। এই ভাষাই প্রগতিশীল মুক্তিযুদ্ধের শক্তি এবং ধর্মীয় সংখ্যালঘুদের ধ্বংস করার বা হত্যা করার ভাষা। এটা একটা রোডম্যাপ। এবং শেষটা একটা একটা লিক ধরে ধরে জেলে বর। এটা বিচার ব্যবস্থা নয়, এটা মব জাস্টিসের ঘোষণা। এক লাইনে বললে এই ভাষা প্রতিবাদ নয়, এই ভাষা রাষ্ট্র ধ্বংসের ঘোষণা। এই ভাষা জঙ্গিদের ক্ষমতায়নের ঘোষণা। এই ভাষা শকুনিদের হাতে দেশ দখলের ঘোষণা। দর্শক, খেয়াল করুন, কোথাও সংযমের ডাক নেই, কোথাও আইনের ওপর আস্থার কথা নেই। শুধু একটাই সুর, ভারত দায়ী, প্রতিশোধ নিতে হবে, যুদ্ধ অনিবার্য। এই ভাষা রাষ্ট্র গড়ে না, এই ভাষা রাষ্ট্র ভাঙ্গে। এখন আসি আরেকটি অস্বস্তিকর সত্যে। এই যে ভারত বিরোধী উন্মাদনা, এতে কারা গ্যাস লাইটিং করতেছে, কারা ঘৃতাহুতি দিচ্ছে আগুনে? উত্তর একটাই, পাকিস্তান। 1971 সালে পরাজিত একটি রাষ্ট্র, বাংলাদেশে গণহত্যার জন্য দায়ী একটি রাষ্ট্র, আজ বিশ্বজুড়ে সন্ত্রাসবাদের রপ্তানিকারক। পাকিস্তান আজ সরাসরি যুদ্ধ করে না, তারা করে প্রপাগান্ডা, গ্যাসলাইটিং, প্রক্সি উগ্র রাজনীতি, সন্ত্রাসবাদ। হাদির মৃত্যুকে কেন্দ্র করে ভারত বিরোধী আগুন ছড়ানো পাকিস্তানের জন্য একটি আদর্শ সুযোগ। এখন প্রশ্ন, যার নাম ব্যবহার করে 7 সিস্টার স্লোগান উঠছে, বাবরের পদ্মর 7 সিস্টার স্বাধীন করো, সেই লুৎফুজ্জামান বাবর নিজেই কেন থেমে গেছেন? বাবর বলেছে দেশপ্রেম প্রশংসনীয়, তবে তা যেন রাজনৈতিক ও কূটনৈতিক শিষ্টাচার লঙ্ঘন না করে। তিনি স্বীকার করেছেন ভূ রাজনীতি না বুঝে তার নাম ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত কর্মসূচি হয়েছে। এর মানে একটাই, বাবর বুঝেছে রাষ্ট্র কী, বুঝেছে আন্তর্জাতিক বাস্তবতা, বুঝেছে উগ্র ভাষার পরিণতি, বুঝেছে ভারত কী। এটা আদর্শ বদল নয়, এটা বাঁচার বুদ্ধি। বাবর খুব বিচক্ষণ, গাগুমাল। ফাঁসির কাষ্ট থেকে ফিরে এসেছে, রাজনৈতিক মৃত্যু হয়েছে, এখন সে আর জঙ্গি তকমা চায় না। 10 ট্রাক চোরাচালানের অস্ত্র চোরাচালানের তকমাও সে আর চায় না। এদিকে আমরা দেখেছি জামায়াতও বিবৃতি দিয়েছে, ভারতের আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে আমরা আপোষহীন। কেন? কারণ তারাও বুঝে গেছে উগ্র ভারত বিরোধিতা এখন রাজনৈতিক সম্পদ নয়, এটা আন্তর্জাতিকভাবে একটা বিষ। এটা ক্ষমতার সব দরজা বন্ধ করে দেয়। এটা অনুশোচনা নয়, এটা কৌশলগত পিছু হটা। কিন্তু তারা সেই জঙ্গি পাকিস্তানের মিত্র ছিল, আছে এবং থাকবে, শুধু কৌশলগত একটা পথ অবলম্বন করা সাময়িকভাবে। বিএনপি
এবং তারেক রহমানও এখন সংযত ভাষায় কথা বলছে, কারণ তারা জানে ক্ষমতায় যেতে হলে রাষ্ট্রকে নিরাপদ দেখাতে হয়। উগ্র ভারত বিরোধী ভাষা রাষ্ট্রকে দুর্বল করে। রাষ্ট্র বোঝা মানেই উগ্রতা থেকে সরে আসা। তাহলে প্রশ্ন, বাবর বুঝেছে, জামায়াত বুঝেছে, বিএনপি বুঝেছে, কিন্তু হাদির নাম ব্যবহার করে যারা এখনও আগুন ধরাচ্ছে, এই জুলাই জঙ্গিরা, তারা কেন বুঝে না? কারণ তারা রাষ্ট্র চায় না, তারা সংঘাত চায়, তারা উগ্র ইসলামী দখলদারিত্ব চায়। আপনারা দেখেছেন সেই যে আইসিস, তারা খেলাফত করতে গিয়ে তারা কিন্তু নিঃশেষ হয়ে গেছে, আবার তারা কিন্তু মাথাচাড়া দিয়ে উঠছে, কারণ এইটাই তাদের কাজ। ওই যে হাদি মারা গেছে, আপনারা দেখবেন ফেসবুক ওয়াল ভরে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ তারা নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করতে পারঙ্গম। তারা নিজের জীবন দিয়ে আপনার জীবন ধ্বংস করতে পারঙ্গম। কোনো অসুবিধা নাই, আপনাকে মারতে গিয়ে আমি মরে গেলে কোনো সমস্যা নাই। দ্যাট ইজ হোয়াট দে আর। কারণ আবার বলছি, তারা রাষ্ট্র চায় না, তারা সংঘাত চায়, তারা উগ্র ইসলামী দখল চায়। আমি ভারতপন্থী রাজনীতি করতে বলছি না কাউকে, বা আমি কাউকে বলছি না যে ভারতের দালালিও করতে। আমি বলছি রাষ্ট্র আবেগে চলে না, রাষ্ট্র চলে হিসাব দিয়ে। বাংলাদেশ কোনো জিহাদি প্রকল্প নয় এবং এটা হতে দেওয়া উচিত নয়। বাংলাদেশ কোনো উগ্রপন্থার পরীক্ষাগার নয় এবং সেইভাবেও এইটাকে ব্যবহার করা উচিত নয়। কিন্তু আজকে যে শান্তিতে নোবেল পাওয়া শান্তির জনক ইউনূস যেইভাবে বাংলাদেশকে একটি জঙ্গিপনার পরীক্ষাগার বানিয়ে ফেলেছেন, তিনি কি ভুলে গেছেন যে এই বাংলাদেশ 1971-এর রক্তে গড়া রাষ্ট্র? তো দর্শক, দেখা যাক সামনের দিনগুলি কেমন যায়। সকলেই ভালো থাকবেন। নমস্কার।